৩৫৫ ধারা জারি করেই কি ২০২৬-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে? বিধানসভা নির্বাচনের আগেই কি পশ্চিমবঙ্গে এনআরসিও ইমপ্লিমেন্ট হয়ে যাবে? এই দুই প্রশ্নই আজকে কিন্তু জ্বলজ্বল করে উঠে এসেছে, কেননা এরকমই ইঙ্গিত দিয়ে দিলেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আজকে উঠে এলো সেটা হচ্ছে বড়সড় ফাঁসতে চলেছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তারা শুভেন্দু অধিকারীকে যেভাবে জব্দ করতে গিয়েছিল তাতে নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পড়ে গেছে। আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরেই কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তাল হয়ে উঠেছে জাল ভোটার নিয়ে। শুভেন্দু অধিকারী প্রায়শই বলে থাকেন বা বিজেপির অন্যান্য নেতারাও বলে থাকেন যে তারা ইতিমধ্যেই ১৬ লক্ষ জাল ভোটার পশ্চিমবঙ্গে আইডেন্টিফাই করেছেন। এরা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ঘটিয়েছে এবং স্থানীয় প্রশাসনের সাহায্যে এরা ভোটার কার্ড থেকে শুরু করে সমস্ত রকম ভারতীয় ডকুমেন্টস এরা তৈরি করে নিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের নাম বদলে এরা হিন্দু নাম অব্দি নিয়ে নিয়েছে এবং এই জাল ভোটার দিয়েই বিভিন্ন জায়গায় তারা ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে। ফলে ভোটের যে আসল ফলাফল হওয়া উচিত, এই ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাওয়ার জন্য সেই ফলাফল হচ্ছে না। এখানে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু সুবিধা নিয়ে চলে যাচ্ছে এবং এই ১৬ লক্ষ যে জাল ভোট হয়েছে এটা কিন্তু তারা ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে। আর শুভেন্দু অধিকারীরা দাবি করছেন যে এই জাল ভোটটা তো তারা ধরে দিয়েছেন, কিন্তু এর বাইরেও পশ্চিমবঙ্গে একটা বড় সংখ্যক জাল ভোট রয়েছে এবং এটা ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। এদেরকে এই জাল ভোটগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং ভোটার লিস্ট থেকে যখন বাদ যাবে ২০২৬-এর নির্বাচনে বহু আসনের ফলাফল বেরিয়ে যাবে। এবার শুভেন্দু অধিকারী তথা বিজেপির এই দাবিতে রীতিমতো চাপে পড়ে গেছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কেননা এই রাজ্যের মানুষ খুব ভালো করে জানে যে এই রাজ্যে ভোটের খেলাটা কিভাবে হয়। নিজেরা যখন ভোট দিতে যায় অনেক সময়ই দেখে তার ভোট পড়ে গেছে, সেই ভোটে কারচুপি হয়ে গেছে, এমনকি স্বর্গ থেকে মৃত মানুষকে নামিয়ে এনেও সেখানে অবাধে ছাপ্পা চলে। আর এই রাজ্যের পুলিশ চোখ বন্ধ করে বসে থাকে। ফলে এই জাল ভোটাররা কাদের সুবিধা করে দিচ্ছে এবং এই জাল ভোটার রুখতে গিয়ে বিজেপি যে ডাক দিচ্ছে, শুভেন্দু অধিকারী যে ডাক দিচ্ছেন, তাতে কিন্তু সাধারণ মানুষের একটা সমর্থন রয়েছে। ফলে নিজেদের দিক থেকে সমর্থন সরে যাচ্ছে এই কথাটা বুঝতে পেরে এবার তৃণমূল কংগ্রেস পাল্টা বলতে শুরু করে দিয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাল্টা বলতে শুরু করে দিয়েছেন যে হ্যাঁ, এই রাজ্যেও ভুয়ো ভোটার আছে, কিন্তু সেই ভুয়ো ভোটারটা ঢুকিয়েছে নাকি বিজেপি এবং এটা ওই নির্বাচন কমিশন পুরো ব্যাপারটার সঙ্গে যুক্ত রয়েছে। ফলে এই উত্তরপ্রদেশ বা অন্যান্য উত্তর ভারতের যারা ভোটার রয়েছে তাদেরকে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং এটা বিজেপির চক্রান্ত। আর এরপরই সেই উদাহরণকে প্রমাণ করার জন্য আমরা দেখছি একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। আমরা কিছুদিন আগেই দেখেছিলাম বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা, সেখানকার চম্পাহাটি এলাকা, সেখানে প্রায় ৪,০০০ ভুয়ো ভোটার, ৪,৫০০ ভুয়ো ভোটার পাওয়া গেছে এবং তৃণমূল কংগ্রেস সেখানে দেখাচ্ছে বা বলছে যে এই দেখো, এরা সব উত্তরবঙ্গের মুর্শিদাবাদের ভোটার এবং এদেরকে এখানে দক্ষিণ ২৪ পরগনায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, এদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে, সবটাই ইলেকশন কমিশনের কারসাজি রয়েছে এবং এর পিছনে বিজেপির হাত রয়েছে। কিন্তু এই জিনিসের থেকেও আজকে বড় তথ্য সামনে এলো। দেখা যাচ্ছে যে হরিয়ানার ভোটার, হরিয়ানার এপিক কার্ড রয়েছে, সেখানকার ভোটার লিস্টে নাম রয়েছে, অথচ পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের একাধিক লোক রয়েছে এবং বেশিরভাগই সংখ্যালঘু নাম সেখানে উঠে আসছে। ফলে তারা রীতিমতো আশঙ্কিত হয়ে পড়েছেন এবং নির্বাচন কমিশনে যোগাযোগ করেছেন। কেউ বলছেন আমরা জীবনে কোনোদিন রাজ্যের বাইরে যাইনি, তা সত্ত্বেও আমাদের নাম অন্য রাজ্যের ভোটার তালিকায় কি করে চলে এলো, বা একই এপিক ইউজ করে অন্য রাজ্যে কি করে ভোটার তালিকায় নাম রয়েছে। কেউ বলেছেন আমি জীবনে একবার মাত্র রাজ্যের বাইরে গিয়েছিলাম কাজ করতে, কিন্তু ভোট তো ঘুরে ঘুরে এসে পশ্চিমবঙ্গে দিয়েছিলাম, তা সত্ত্বেও কি করে আমার নামটা উঠে গেল। এরকম বিভিন্ন কনফিউশনের জায়গা রয়েছে এবং সেটা নির্বাচন কমিশনের কাছে গেছে। এইবার যেটা মুশকিল হচ্ছে সেটা হচ্ছে যে বিজেপি দাবি করছে এখানে জাল ভোট রয়েছে, তৃণমূল কংগ্রেস দাবি করছে এখানে জাল ভোট রয়েছে, যে যার নিজের মতো করে দাবি করছে, কিন্তু একটা দাবি কমন, সেটা হচ্ছে জাল ভোট রয়েছে এবং সাধারণ মানুষও সেটা বিশ্বাস করছে এবং বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে সাধারণ মানুষ তার অসুবিধায় ফেস করছে এবং নির্বাচন কমিশনে গিয়ে তারা সেই রিপোর্টটা দিচ্ছে। ফলে এবার নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব পড়ে গেছে যে পুরো ভোটার লিস্ট কিন্তু স্ক্রুটিনি করতে হবে। যেরকম করে দিল্লিতে আমরা দেখেছি যে যে বিধানসভা নির্বাচনটা হয়ে গেল তার আগে সেখানে কিন্তু নির্বাচন কমিশন তারা কিন্তু ভোটার লিস্ট স্ক্রুটিনি করতে শুরু করে, যদিও নির্বাচনের কয়েক মাস আগে থেকে সেটা শুরু হয়, সেই জন্য পুরোপুরি করা যায়নি, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় প্রতি বিধানসভায় গড়ে ৫,০০০, ৫,৫০০, ৮,০০০, ১০,০০০ ভোটার কিন্তু বাদ গেছে সেই তালিকা থেকে
এবং তার ফলে এবার দেখা গেছে প্রায় 3 দশক বাদে দিল্লিতে বিজেপি ক্ষমতায় এসেছে এবং বহু আসনের ফলাফল যেগুলো এর আগে আম আদমি পার্টির ফলে ছিল সেগুলো কিন্তু তাদের হাত থেকে বেরিয়ে গেছে। এবং অনেকেই বলছেন যে এটা যদি আরো 6 মাস আগে থেকে নির্বাচন কমিশন শুরু হতো, আরো বেশি সংখ্যক আসন নিয়ে কিন্তু বিজেপি আসতো। কিন্তু একটা জিনিস প্রমাণ হয়ে গেছে যে জাল ভোট আছে এবং নির্বাচন কমিশনকে সেখানে কিন্তু ঢুকতে হবে। আর পশ্চিমবঙ্গেও যেহেতু এখন থেকেই অভিযোগটা উঠে যাচ্ছে, নির্বাচনের এখনো প্রায় 12-13 মাস বাকি রয়েছে, ফলে এবার যে পশ্চিমবঙ্গেও দিল্লি মডেলটা কাজ হবে, অপারেশন জাল ভোট শুরু হবে এবং ভুয়ো ভোটার যারা, জালি ভোটার যারা, তাদেরকে চিহ্নিত করে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ যাবে। আর এইটা যদি হয়, এতদিন আমরা দেখে এসেছি কি জাল ভোটে কাদের সুবিধা হচ্ছে, তারা কিন্তু আর সেই সুবিধাটা পাবে না। এবং 2 নম্বর কথা যেটা শুভেন্দু অধিকারী বারবারই বলছেন যে এখানে নির্বাচন কমিশন বা বিজেপিকে তৃণমূল কংগ্রেস জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, যেহেতু তাদের দিকে আঙুলটা উঠে গেছে। কিন্তু এই ভোটার তালিকা ফাইনালাইজ করে কে, এই ভোটার তালিকাটা তৈরি করার ক্ষেত্রে কার ভূমিকা থাকে, সব রাজ্যের ক্যাডার, এই রাজ্যের যারা প্রশাসনে বসে আছেন তারাই। ফলে কারা এই সুবিধাটা পাচ্ছে আর কাদেরকে সুবিধাটা পাইয়ে দেওয়া হচ্ছে এটা মানুষের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু যেটাই ঘটনা ঘটুক না কেন, এবার কিন্তু নির্বাচন কমিশন দিল্লি মডেলেই বাংলাতেও জাল ভোট সাফ করতে নামবে। এবং সত্যি সত্যি যদি জাল ভোট বেরোয়, দিল্লির বিধানসভা পশ্চিমবঙ্গের থেকে অনেক ছোট, একটা বিধানসভায় গড়ে 1 লাখ সামথিং ভোট থাকে, সেখানে পশ্চিমবঙ্গের একটা বিধানসভায় গড়ে প্রায় 2.5 লাখ 3.5 লাখ ভোটার আছে। সুতরাং যদি দিল্লিতে 5,000 থেকে 10,000 একটা বিধানসভায় কেটে বাদ যায়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই জাল ভোটারের সংখ্যা আরো বেশি হবে। 2 নম্বর কারণ হচ্ছে দিল্লি কিন্তু ভারতের রাজধানী, ভারতের মাঝখানে অবস্থিত রয়েছে। পশ্চিমবঙ্গ একদম বাংলাদেশ লাগোয়া, ফলে অনুপ্রবেশের সব থেকে বেশি যে জায়গাটা সেটা পশ্চিমবঙ্গেই রয়েছে। ফলে অনেকেই এক্সপেক্ট করছেন প্রত্যেক বিধানসভা থেকে একটা বড় সংখ্যক 20-25 হাজার ভোটার কেটে বেরিয়ে যাবে। আর সেই জাল ভোটটা যদি সত্যিই বেরিয়ে যায়, বহু নির্বাচনের বহু ফলাফল কিন্তু এদিক ওদিক হয়ে যাবে। এইদিকে যখন এই জিনিসটা নিয়ে দাবি চলছে, তখন শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আরেকটা বিতর্ক উস্কে দিয়েছেন। তিনি পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে পশ্চিমবঙ্গেও কিন্তু এনআরসির দরকার হয়ে পড়েছে। কেননা কিছুদিন আগেই এই ভুয়ো কাণ্ডে আমরা দেখেছি ওই সাদ রাডি না এরকম কি একটা নাম ছিল না, হরিহরপাড়া থেকে আসামের এসটিএফ এসে গ্রেপ্তার করে নিয়ে গেল। পশ্চিমবঙ্গের ভোটার একটা নয় 2টো বিধানসভায় নাম রয়েছে, কেরালে চলে গেছে, সেখানে গিয়ে জঙ্গিমূলক কার্যকলাপ করছে। তাহলে এই জিনিস যদি হয়, তার মানে পশ্চিমবঙ্গে এরকম সাদরাদের মতো লোক ভরে গেছে যারা বাংলাদেশি জেহাদি এবং গত 2টো নির্বাচনে ভোট অব্দি দিয়ে দিয়েছে। তাহলে এই জেহাদিরা ভোট দিচ্ছে কাদেরকে, ভোট দিচ্ছে কাদেরকে জেতাচ্ছে, এই হরিহরপাড়ায় কারা ফেসিলিটি পেয়েছে, এইটাকে যদি বাছাই করতে হয় তাহলে কিন্তু এনআরসি করতে হবে। এবং উদাহরণ হিসেবে তিনি বলছেন উত্তরাখণ্ড বা গুজরাট, সেখানে তো অলরেডি এনআরসি হয়ে গেছে। মহারাষ্ট্র, সেখানেও চালু হয়েছে। এনডিএ শাসিত রাজ্যে কিন্তু এনআরসি চালু হয়ে গেছে। এবং পশ্চিমবঙ্গেও নিশ্চিদ্র ভোট করার জন্য পশ্চিমবঙ্গেও সমস্ত রাজনৈতিক দলের কিন্তু দাবি জানানো উচিত যে পশ্চিমবঙ্গেও এনআরসিটা হোক। এবার দেখুন, শুভেন্দুবাবু যতই বলুন, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যেভাবে সিএএ আটকাবার চেষ্টা হয়েছে, এনআরসি এই রাজ্যের শাসক দল কিছুতেই করতে দেবে না। কিন্তু করতে না দিলেও এই এনআরসি কিন্তু এবারে নির্বাচনে একটা বড় অস্ত্র হয়ে উঠবে। কেননা এই রাজ্যের বহু মানুষ, বিশেষ করে বিরোধী মনোভাবাপন্ন মানুষ, তারা কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে নিজেদের ভোট ব্যাংকের জন্য শাসক দল যে এই এই অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে দিচ্ছে এবং বিভিন্ন সময় এই যে ভুয়ো ভোটার কার্ড হচ্ছে, সেটা কিন্তু শাসক দলের অঙ্গুলি হেলনই হচ্ছে, এমন অভিযোগ তুলছে, সেটা সাধারণ মানুষ কিন্তু বিশ্বাস করছে। ফলে তারা তাদের নিরাপত্তার জন্য, তাদের সুরক্ষার জন্য কিন্তু চাই এই ভুয়ো ভোটার, এই অনুপ্রবেশকারীরা চিহ্নিত হোক এবং এদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হোক। কিন্তু যদি এই রাজ্যের শাসক দল সেটা করতে না দেয় এবং রাজ্যে যেভাবে বোমা বারুদ চারিদিকে ছড়িয়ে রয়েছে, যেভাবে বিস্ফোরণের ঘটনা বিভিন্ন দেখা যাচ্ছে, বিভিন্ন রকম হিন্দুদের প্রোগ্রামে অ্যাটাক দেখা যাচ্ছে, সেই জায়গা থেকে সাধারণ মানুষের কাছে কিন্তু এই এনআরসি ইস্যুটা একটা বড় ইস্যু, বিজেপির হাতিয়ার হয়ে যেতে পারে। যে এখন এই শাসক দল করতে দিচ্ছেন, আমাদের জেতান, আমরা জিতে আসবো, এনআরসি করব, সমস্ত ভুয়ো ভোটার, সমস্ত অনুপ্রবেশকারীকে চিহ্নিত করব এবং তাদের যা ব্যবস্থা করার আমরা করব, আপনাদেরকে সুরক্ষিত রাখবো। যদি এই জায়গাটা হয়, এটা নিয়েও কিন্তু বাইপোলার সিচুয়েশন হয়ে যেতে পারে এবং যার ডিভিডেন্ড বিজেপি কিন্তু পেতে পারে। কিন্তু তার থেকেও মারাত্মক যে ইঙ্গিতটা শুভেন্দুবাবু দিয়েছেন, সেটা হচ্ছে যে 2026-এ পশ্চিমবঙ্গ পুলিশকে বাদ রেখেই এখানে ভোট করানো হবে। কিন্তু সেটা কোন অঙ্কে করা সম্ভব? এখন অবধি যা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, নির্বাচন কমিশনের যা নিয়ম রয়েছে, সেখানে যারা স্থানীয় পুলিশ থাকে তারাই ভোট পরিচালনার মূল দায়িত্ব পায়। তাদেরকে সাহায্য করার জন্য কেন্দ্রীয় বাহিনী আসে, কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে ব্যবহার করা হবে এটা এখানকার পুলিশই ব্যবস্থা করে দেয়। ফলে আমরা দেখি যে কেন্দ্রীয় বাহিনী আসছে,
কিন্তু আসার পরও তাদেরকে যেখানে ঝামেলা হচ্ছে সেখানে না পাঠিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে মিসলিড করা হচ্ছে, এবং সেই ফাঁকে যার যা কারচুপি করার তারা করে যাচ্ছে, এবং তার যা রাজনৈতিক ফায়দা যাদের নেওয়ার তারা নিয়ে যাচ্ছে। তাই কেন্দ্রীয় বাহিনী আসার পরও এই রাজ্যে কিন্তু সুষ্ঠুভাবে ভোট করা যায় না। সেখানে পশ্চিমবঙ্গ পুলিশকে কিভাবে বাদ রাখা যায়? আর এইখানেই 355 জল্পনাটা উস্কে গেছে, কেননা যেটা নিয়ম হচ্ছে যে 355 তখনই জারি করা হয় যখন দেখা যায় যে দেশের পার্টিকুলার কোনো জায়গায় সেখানে আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে, বা সেখানে বৈদেশিক শক্তি আক্রমণ করতে পারে এবং সেই জন্য সেখানকার পরিস্থিতি খারাপ হতে পারে। ফলে সেখানে 355 ধারা জারি হয়, সেখানে রাষ্ট্রপতি শাসন নয়, বাকি সমস্ত কিছুই রাজ্যের হাতে রয়েছে। কিন্তু এই আইন শৃঙ্খলার যে ব্যাপারটা, যেটা রাজ্যের ব্যাপার, সেটা কিন্তু কেন্দ্রের হাতে চলে যায়। আর সেইটা যদি হয় সেক্ষেত্রেই একমাত্র কিন্তু পুলিশকে বাইরে রেখে নির্বাচন করা সম্ভব। এখন পশ্চিমবঙ্গের যা সিচুয়েশন হয়ে গেছে, পশ্চিমবঙ্গের পূর্ব প্রান্তে বাংলাদেশ, সেখানে যে অশনি সংকট চলছে, সেখানে যে ডামাডোলের জায়গা চলছে, এবং সেখান থেকে যে ভয়ঙ্কর রকম অনুপ্রবেশের জায়গা তৈরি হচ্ছে, এবং সব থেকে বড় কথা, পশ্চিমবঙ্গ সরকার 72টা চৌকি তৈরি করার জন্য কোনো রকম কোনো জায়গা দিচ্ছে না, ফলে অনুপ্রবেশ সঠিকভাবে রোখা যাচ্ছে না। এই যে জায়গাটা তৈরি হয়েছে, ফলে একটা নিরাপত্তার প্রশ্ন হচ্ছে। অন্যদিকে উত্তর প্রান্তে সেখানেও কিন্তু চীনা আগ্রাসনের একটা সম্ভাবনা রয়েছে। ফলে সব মিলিয়ে পশ্চিমবঙ্গের যা ভোলাটাইল জায়গা রয়েছে, সেখানে কিন্তু 356 না হোক 355 ধারা জারি করার মতো জায়গা আছে। আর সেটা কি নির্বাচনের আগে হয়ে যাবে? এবং সেক্ষেত্রেই কি পুলিশ আর তাদের হাতে কোনো ক্ষমতা থাকবে না, সেটা পুরোপুরি কেন্দ্রের হাতে চলে যাবে, আর সেই জায়গা থেকেই ভোটিংটা হবে। অনেকেই বলছেন যে সত্যি এই দুটো স্টেপ যেটা শুভেন্দু অধিকারী বলছেন, এক, ভুয়ো ভোটার, জাল ভোটার, তাদেরকে যদি এই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যায়, এবং দুই, পুলিশ যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, যারা দলদাস হয়ে গেছে এবং তারা তাদের উর্দির ধর্ম ভুলে গিয়ে এই রাজ্যের শাসক দলকে জেতানোর জন্য নির্লজ্জ দলদাসের মতো কাজ করছে, এই দুটো জায়গাকে যদি স্টপ করা যায়, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের ফলাফল অন্যরকম হতে পারে। আমি আগেই বলেছিলাম যে শুভেন্দু অধিকারী কিন্তু বলেছেন 2026-এর নির্বাচনের আগে 19টা ফর্মুলা তার আছে, যেগুলো তিনি এক 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 করে প্রয়োগ করবেন, এবং সেটার জন্য শুধু মুখের কথা নয়, যেখানে যেখানে বলতে হবে, যেখানে যেখানে দরবার করতে হবে, যেখানে যেখানে যা যা রিপোর্ট পাঠাতে হবে, তিনি সেটা কিন্তু গত 1 বছর ধরে করে যাচ্ছেন। আর সেটাই কি এবার সময় এসে গেছে ইমপ্লিমেন্ট হওয়ার? সেই জন্যই কি কনফিডেন্সের সঙ্গে শুভেন্দু অধিকারী একদিকে বলছেন যে 16 লক্ষ জাল ভোটার বাদ যাবে, অন্যদিকে তিনি কনফিডেন্সের সঙ্গে বলছেন যে পশ্চিমবঙ্গ পুলিশকে বাদ রেখেই 26-এর নির্বাচন হবে। সত্যিই যদি এই দুই জিনিস ইমপ্লিমেন্টেড হয়, তাহলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ কি পুরোপুরি বদলে যাবে? নাকি এই সব করার পরও মমতা বন্দ্যোপাধ্যায়, তার যা জনপ্রিয়তা, তার যা জনসমর্থন রয়েছে, তারপরেও তিনি চতুর্থবারের জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।